প্রথমেই আমি আজকে এখানে যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং অন্তর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করব। কারণ আমরা এই ভয়ঙ্কর মর্মান্তিক অমানবিক এবং এটা শুধুমাত্র পানিহাটি কলকাতা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে নাড়িয়ে দিয়েছিল যে বোনটির মর্মান্তিক এই মৃত্যু, খুন, অত্যাচার তার দ্বিতীয় বর্ষ আজকে। ঠিক 2 বছর আগে এই দিনটার কথা আমাদের সকলের মধ্যে জাগ্রত হলে বা আমরা স্মরণ করলে আমরা অত্যন্ত বিচলিত হই। আমাদের হৃদয় ব্যথাতুর হয়ে পড়ে, চোখ থেকে জল পড়তে শুরু করে। কোন সভ্য সমাজে এই ধরনের বর্বরোচিত ঘটনা ঘটতে পারে একটি সুরক্ষিত জায়গায়, এটা কখনো কেউ স্বাধীন ভারতবর্ষে, সভ্য ভারতবর্ষে শিক্ষা সংস্কৃতির অগ্রণী পশ্চিমবঙ্গে কেউ কখনো ভাবতেই পারেনি। 2009, 2024, 9ই আগস্ট 2024, তার পরের বছর 2025 9ই আগস্ট রাখি পূর্ণিমার দিন ছিল। অরাজনৈতিক নবান্ন অভিযান ছিল। ঠিক গত বছর এই সময় আমাদের মাতৃসমা দিদি, আমাদের ডাক্তার বোনের মা, তার মাথায় পুলিশের লাঠি, এখানে এত বড় ফোলা। উনি তখন আমাদের মেডিকা হসপিটালের এমার্জেন্সিতে। আমি অবাক হয়ে গেছিলাম। সেদিন ওনাকে আমি দোষ দেব না হসপিটাল কর্তৃপক্ষকে। কি ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা। অ্যাডমিশন করতে দেয়নি, এমার্জেন্সিতে ফেলে রেখেছিল। আমি এগুলো ভুলিনি। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমার লিখে রাখার দরকার হয় না। আমার যা করণীয় কাজ আমি করছি এবং আগামী দিনেও করব। এর শেষ আমাদের দেখতেই হবে। আমি সকালবেলা রাজ্য সরকার ঘোষিত 11টা থেকে 11টা 2 সব স্বাস্থ্য কেন্দ্রে মৌনতা পালন আমি দেখছিলাম। আমি গাড়িতে ছিলাম তখন। আমি দেখছিলাম আর দু চোখ থেকে জল বয়ে যাচ্ছিল। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স
কে নয়। সরকার বলেছিল সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে, তা আমি কৃতজ্ঞ সব বেসরকারি হসপিটাল, চিকিৎসা কেন্দ্র, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ সবাই কিভাবে মাথা নত করে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড এই বোনটাকে স্মরণ করছিল। তাই মাতৃসমা দিদিকে বলবো, চন্দ্র সূর্য যতদিন আমাদের ডাক্তার বোনের ভয়ঙ্কর স্মৃতি ততদিন থাকবে, কেউ মুছে ফেলতে পারবে না। আমি মাননীয়া বিধায়িকা, বিধানসভার আমার সহকর্মী রত্না দেবনাথ মহোদয়াকে প্রথমেই শ্রদ্ধা এবং প্রণাম জানাবো, এবং সম্মানীয় শেখর বাবু, তাকে আমার সহানুভূতি, সমব্যথিতা এবং সঙ্গে থাকার অঙ্গীকার পুনর্বার ব্যক্ত করব। মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী, নিজেও একজন কৃতি চিকিৎসক ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের ক্যাবিনেট মিনিস্টার, শিক্ষাবিদ ডক্টর কল্যাণ চক্রবর্তী, এখনই এসে পৌঁছালেন আরেক ক্যাবিনেট মিনিস্টার, বলিষ্ঠ নেতা অর্জুন সিং মহোদয়, আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের সাধারণ সম্পাদিকা, প্রাক্তন সাংসদ, লড়াকু নেত্রী লকেট চট্টোপাধ্যায়, মাননীয় বিধায়ক সৌরভ সিকদার, মাননীয় বিধায়ক আইনজীবী কৌস্তব বাগচি, মাননীয় চণ্ডীচরণ রায়, আমাদের এই জেলার বিজেপির সভাপতি, আমাদের আরও 2 বরিষ্ঠ নেতা মানসদা এবং কিশোরদা আছেন। আমি সকলকে যথাযথ স্থানে সম্মান জানিয়ে সমবেত ভদ্রমণ্ডলীকে স্বাগত জানাই। প্রথমত আপনারা জানেন যে একদিকে আমাদের ডাক্তার বোনের এই মর্মান্তিক পরিণতি এবং এই দুঃখজনক অধ্যায়, তার এই মর্মান্তিক 9ই আগস্ট যাতে আমরা না ভুলি, তার প্রচেষ্টা। দ্বিতীয় হচ্ছে এই দিনে অঙ্গীকার, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য সমাজ, সরকার, রাজনৈতিক দল, ব্যক্তি সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, তার জন্য কামনা এবং প্রার্থনা। তৃতীয়ত, আমরা কিভাবে ডাক্তার বোনের স্মৃতিকে অক্ষয় অমর করে রাখব, তার প্রচেষ্টা। চতুর্থত, আমরা অভিযুক্তদের বা সম্ভাব্য অভিযুক্তদের, তাদের কিভাবে আইনি পথে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত দিতে পারব। এই 4টি বিষয়ের উপরে যদি আলোচনা করা যায়, তাহলে প্রথমত বলবো, আজকে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে ডাক্তার বোনের এই মর্মান্তিক পরিণতি, যা কলকাতার একটি নামী
মেডিকেল কলেজ হসপিটালে সুরক্ষিত বলয়ের মধ্যে হয়েছে, তাকে ধিক্কার জানিয়ে স্বাস্থ্য দপ্তর সরকারি কর্মসূচি পালিত করেছে। তার সঙ্গে অনেক সংগঠন, অনেক ব্যক্তি, কেউ রাস্তায়, কেউ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, কেউ নানাভাবে আজকের দিনে ডাক্তার বোনের বিদেয়ী আত্মার শান্তি এবং অমরত্ব প্রার্থনা করেছেন। দ্বিতীয়ত, ভবিষ্যতে যাতে এই ধরনের সামাজিক ব্যাধি থেকে আমরা বেরিয়ে আসি। একটু আগে মাতৃসমা দিদি, অভয়ার মা তথা আমাদের বিধায়িকা, তিনিও প্রার্থনা করেছেন সকলের কাছে পরম করুণাময় ঈশ্বর থেকে, প্রশাসন, সরকার থেকে, সমাজ থেকে, সকলের কাছে তার পরিবারের যে ক্ষতি হয়েছে তিনি এবং শেখর বাবু যে যন্ত্রণায় কাতরাচ্ছেন, যেটা তারা মেনে নিতে পারছেন না, মেনে নেওয়া কঠিন, এই পরিণতি যাতে আর কোনো পরিবারে না ঘটে। আমি এই 3 মাস মুখ্যমন্ত্রিত্ব কালে আমি দেখেছি পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ঘটনা তো সুরক্ষিত বলয়, এর সঙ্গে কোনো ঘটনারই তুল্যমূল্য বিচার করা যায় না। একেবারে সুরক্ষিত বলয়। তার বাইরেও যে যে ঘটনাগুলো ঘটছে, এটা আটকাতে গেলে সরকারের আইন প্রণয়নকারী সংস্থা, বিচার ব্যবস্থা, সমাজ, নাগরিক সকলের একটা মেলবন্ধন এবং অঙ্গীকারের প্রয়োজন আছে। যা আমরা এই ধরনের ঘটনার ক্ষেত্রে রাজনীতি করব না, ধর্ম দেখব না, সম্প্রদায়ের কথা ভাবব না, স্বজনপ্রীতি দেখাবো না, দুর্বলতা প্রকাশ করব না, ব্যক্তি সম্পর্ক থেকে দূরে থাকব এবং চোখ বন্ধ করে যত কঠোর এবং কঠিন হওয়া যায় সেটা আমরা করব। তাহলে এই ধরনের ঘটনা বন্ধ হতে পারে। সরকার দায়িত্ব নেওয়ার পরে আমি দুটো পুলিশের নিচের লেভেলে সিনিয়র অফিসারদের পাশে রেখে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ নয়, ওসিআইসির সঙ্গে মিটিং করা, তারা এসপি সিপি লেভেল অবধি মিটিং করে। আমি ডায়মন্ড হারবারে গেছিলাম, সেখান থেকে ভার্চুয়ালি সব থানার ওসিআইসিদের বলেছিলাম যে মহিলা নির্যাতন, রেপ, গ্যাংরেপ, মলেস্টেশন এবং পস্কের আওতায় যে সমস্ত শিশুদের উপর অত্যাচার, এক্ষেত্রে কারোর ফোনের জন্য, নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। যা দরকার তাই করবেন।
কেউ হস্তক্ষেপ করবে না। তারপরে কয়েকটা ঘটনা ঘটেছে। আমি বিগত মুখ্যমন্ত্রীর মতো ছোট ঘটনা, প্রেমের গল্প, মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, এ ধরনের কথা বলায় বিশ্বাস করি না। আমি বলেছিলাম খোলা হাতে দমন করুন। আপনারা দেখেছেন বারুইপুরের ক্ষেত্রে পুলিশ যা করার তাই করেছে। আপনাদের আমি কথা দিতে পারি, নারী নির্যাতন, দিদি বোন মার উপর অত্যাচার, শিশু কন্যাদের উপর অত্যাচার, ভারতীয় ন্যায় সংহিতা আইনি পথে আইনকে কিভাবে প্রয়োগ করতে হয় দ্রুততার সঙ্গে, এই সরকার সেটা করে দেখাবে। আমি পুরো ল ডিপার্টমেন্টকে নিয়ে, হোম ডিপার্টমেন্টকে নিয়ে বসেছিলাম যে এখনো অবধি কতগুলো বুদ্ধবাবু বা বিগত 15 বছরের সরকারের সময়কালে পানিশমেন্ট হয়েছে অথচ কার্যকর হয়নি, এমন 18টা কেস আমার সামনে এসেছে। আমি শুধু পুলিশ মন্ত্রী নই, আমি ল জুডিশিয়াল মিনিস্টার অলসো, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি 18টা এমন মামলা বের করেছি, তার মধ্যে 6টা মামলা যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে, লোয়ার কোর্টে এসিজিএম সেই মামলাকে চিহ্নিত করেছি। 6 জন স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করেছি এবং আমি চাই এই লম্বা বিচারের প্রসেস, লোয়ার কোর্টে পানিশমেন্ট, হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, এই এত বড় লম্বা প্রসেস যাতে সরকার দ্রুততার সঙ্গে তার বিচার বিভাগ তার স্পেশাল পিপি নিয়োগ করে আরো আইনি পথে উদাহরণ তৈরি করে, যাতে এই সামাজিক দূষণ, এই বর্বরচিত অত্যাচার, যা পশুরাও লজ্জা পাবে, এদেরকে মানুষের পর্যায়ে ফেলা যায় না। মানুষ শব্দকে আপনি যদি ভেঙে ফেলেন, তার হুঁশ যার আছে সেই মানুষ। আমি মনে করি এরা হুঁশযুক্ত লোক নয়, এদের ব্যবস্থা নিতে হবে। আপনাদের বন্ধু শুভেন্দু করে দেখাবে, ভরসা রাখতে পারেন। তার সাথে সাথে আমি কারণ অ্যানালাইসিস করতে গিয়ে দেখেছি গোটা রাজ্যটাকে বিগত সরকার নেশাতে ডুবিয়ে দিয়ে গেছে। শুধু লাইসেন্স যুক্ত মদের দোকান নয়, লাইসেন্সের বাইরে হাজার হাজার অবৈধ নেশা কেন্দ্র,
বর্ডার পেরিয়ে বিভিন্ন রাজ্য থেকে গাঁজা, হেরোইন, ফেন্সিডিল মোড়ে, পাড়ায়, কলেজ, স্কুলের গায়ে, কি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। এবং যে কটা কেস আমি স্টাডি করে দেখেছি, ম্যাক্সিমামই অ্যাডিক্টেড। আমি কিছুদিন আগে জলপাইগুড়ি গেছিলাম। সিকিমে একটা টানেল দুর্ঘটনায় কিছু মানুষ মারা গেছিলেন, তাদের পরিবারের পাশে দাঁড়াতে। আমি গাড়ি করে আসছিলাম, দুটো ইয়াং ছেলে 18-19 হবে হাত দেখিয়ে আমাকে দাঁড় করায়। তারা আমাকে বলে, স্যার এই কলেজের পাশে সন্ধ্যাবেলা এখানে গাঁজা, চরস সব চলে, আপনি কিছু করুন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঠিকভাবে নেশা মুক্ত ভারতের কথা বলেছেন, এটা খুব প্রয়োজন আছে। আসুন ডাক্তার বোনের তার এই প্রজ্বলিত শিখাকে সামনে রেখে আমরা শপথ নিই, এই পশ্চিমবঙ্গেও আমরা সমস্ত রকমের সামাজিক ব্যাধি থেকে সমাজকে বের করার জন্য সরকার আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব, যেখানে রাজনীতি থাকবে না, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। এবারে আসুন অভয়ার বিচারের প্রশ্নে। যে কঠিন কঠোর হার না মানা লড়াই রত্না দেবী এবং শেখর বাবু দিয়ে যাচ্ছেন, এদের পা ধুয়ে জল খেলেও আমাদের তাতেও মনে হয় এদের ঋণ শোধ করা যাবে না। আমার এই রাজনৈতিক জীবনে আমি কখনো দেখিনি এই রকম মাথা উঁচু করে লড়াই। শিয়ালদার লোয়ার যখন প্রথম 14ই আগস্ট 2024 তৎকালীন মুখ্যমন্ত্রী বললেন, বেহালা থেকে ওর পরিবার চাইলে 10 লাখ তো দেওয়া যেতেই পারে। সাথে সাথে পিতৃদেব মাতৃদেবী বললেন যে না, আমাদের অভাব আছে, আমরা অর্থ চাই না, বিচার চাই। আরো নজির করলেন, যখন শিয়ালদা কোর্ট বলল একজন অভিযুক্তের ক্যাপিটাল পানিশমেন্ট ডিক্লেয়ার করে বলল ক্ষতিপূরণ বাবদ 16 লক্ষ টাকা রাজ্য সরকারকে এই পরিবারকে দিতে হবে। উনি জাজের মুখের উপরে বললেন, আমি টাকা নেব না, আমি বিচার চাই। একজন নয়, অনেকে যুক্ত, আমি আপনার বিচারে সন্তুষ্ট নই। এই কঠিন কঠোর লড়াই করতে করতে বিধানসভায় প্রবেশ, বিধানসভাতেও সরকারি কাজেও তিনি সব সময় দুটো কথা বলে গেছেন। আমার এই পথে আসার উদ্দেশ্য দুটো, আমার মেয়ের বিচার চাই, আর কোনো মায়ের যেন আমার মতো পরিণতি না হয়, তাই আমি সংসদীয় ব্যবস্থায়। আপনারা সব জানেন, প্রায় লম্বা 2 বছরের লড়াই। কিন্তু আমি বলি,
নিশ্চিতভাবে লড়াইতে অভয়া বোন জিতবে এবং গোটা রাজ্যের মানুষ তারা খুশি হবে। আমার লিমিটেশন আছে। হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছিল, পরে কেউ সুপ্রিম কোর্টে যায়নি, সুপ্রিম কোর্ট নিজেই ঢুকেছিল। কেন ঢুকেছিল? সে কারণ রত্না দেবী শেখর বাবুর অজানা, তৎকালীন বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অজানা। তারা কেন ঢুকেছিল, পিছনে কি রহস্য ছিল আমি জানি না। আমি যেহেতু সাংবিধানিক পদে আছি, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। কলকাতা হাইকোর্টে মামলা ফিরিয়ে দেওয়ার পরে অফিসার আইও ইত্যাদি চেঞ্জের পরে আবার নতুন করে তদন্তের অগ্রগতি হয়েছে, কিন্তু ফল পাওয়া যায়নি। সে বিশ্বাস তার পরিবারেরও আছে, আমারও আছে। যেহেতু কোর্ট মনিটরিং, তাই এর থেকে বেশি কথা রাজ্যের সাংবিধানিক প্রধানের বলা উচিত নয়। আমরা সরকার থেকে কি কি করেছি। পুলিশ এই মামলাকে ঠিকমতো প্রপারলি পুলিশের যে দায়িত্ব কর্তব্য ছিল পালন করেনি বলে তৎকালীন নগরপাল সিনিয়র আইপিএস বিনীত কুমার গোয়েলকে সাসপেন্ড করা হয়েছে, ডেটেড 15ই মে। কার কথায় কিভাবে আমাদের রত্না দেবীর নাম করে মিথ্যা প্রেস কনফারেন্স করার অভিযোগে আইপিএস ইন্দিরা মুখার্জিকে 15ই মে সাসপেন্ড করা হয়েছে। আমি পরিবারের সঙ্গে একাধিকবার মিট করেছি। পরিবার বলেছে আইপিএস অভিষেক গুপ্তা ডিসি নর্থ ছিলেন সম্ভবত, তিনি সরকারের হয়ে তদানীন্তন মুখ্যমন্ত্রীর হয়ে অর্থ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে অভিষেক গুপ্তাকেও আমরা সাসপেন্ড করেছি। ডিপার্টমেন্টাল ইনকোয়ারি প্রসিডিংস হচ্ছে এবং আপনারা ভরসা রাখুন এর কনক্লুশনে আমরা যাব। আমরা বিগত মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আটকে রেখেছিলেন এই 3 জনের ডক্টরশিপ ক্যান্সেলেশন। শারদ বাবু পরে জয়েন করেছেন, আগে আমার হাতেই কিছুদিন সব দপ্তর ছিল ইনক্লুডিং হেলথ। আমি খুব দেরি করিনি। আমি সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এই 3 জনের ডক্টরশিপ খারিজ করে তাদের বিরুদ্ধে যে প্রসিডিংস নেওয়া উচিত সেই প্রসিডিংস আমি নিয়েছি। তারা জীবনে আর সার্ভিসে ফিরতে পারবেন না, ওটা অতীত হয়ে গেছে। তার সাথে সাথে আমরা করাপশন আরজিকর কলেজ নিয়ে ইডি এবং সিবিআই যে তদন্ত করছিল, এদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য, যেহেতু এরা রাজ্য সরকারের স্টাফ, নিয়মে আছে রাজ্য সরকারকে এনওসি দিতে হয়, সেই এনওসিও
আমরা দিয়েছি সিবিআই ইডিকে, যাতে এদের বিরুদ্ধে চার্জশিট তারা দিতে পারেন, যেটা 1.5 বছর আগের মুখ্যমন্ত্রী আটকে রেখেছিলেন। শুধু তাই নয়, আমি মাননীয়া রত্না দেবীর একটি আবেদন বলবো না, একটি চিঠি পেয়েছি। তিনি নতুন মুখ্যমন্ত্রীর কাছে পুনর্তদন্তের জন্য আমাকে একটা চিঠি দিয়েছেন। যেহেতু হাইকোর্ট সুপ্রিম কোর্টের ডাইরেকশনে কোর্ট মনিটরিং সিবিআই চলছে, তাই আমি মুখ্য সচিব সহ আমাদের সব এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে 1952 সালে স্পেশাল কমিশন অ্যাক্ট, তার আওতায় উনার চিঠির পরিপ্রেক্ষিতে পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। তার সাথে সাথে একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14 আগস্ট 2024 পরিকল্পিত আর্জি করে ভাঙচুর আর আর্জি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই 3টি বিষয় সিবিআইকে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই। কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। এখানে আমরা আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট হয়, দিতে হয়। ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড।